নমস্কার। আবার আপনাদের দরবারে হাজির সাহিত্যের দর্পণ। ব্যক্তিগত ব্যস্ততার জন্য প্রায় 3 মাস কোনো গল্প আপলোড করতে না পারার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে আবার আগের মতো নিয়মিত গল্প নিয়ে হাজির হতে পারব এই আশা রাখি। সংক্ষিপ্ত বিরতির পর আজ আমরা হাজির হয়েছি নতুন স্বাদের এক গল্প নিয়ে। আজকের গল্প মুসলিমতন্ত্রের প্রয়োগে অতৃপ্ত আত্মা বিতরণ। বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা ঘটনার মধ্যে এক ব্যতিক্রমী ঘটনার ছায়া অবলম্বনে আজকের গল্প রচিত। নিছক আনন্দদানের জন্য গল্পে উল্লেখিত হয়েছে নানা সংস্কারের কথা, তবে সাহিত্যের দর্পণ কোনো কুসংস্কারকে মান্যতা দেয় না। তাহলে শুনুন অরুণ চট্টোপাধ্যায়ের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প মুসলিমতন্ত্রের প্রয়োগে অতৃপ্ত আত্মার বিতরণ। তাহলে আসুন গল্পটা শুরু করা যাক। আজ 7ই মে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সকাল থেকে বিভূতি পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বই নিয়ে। একের পর এক কবিতা আওড়েই যাচ্ছে। এভাবে সারাটা সকাল কাটল। দুপুরে স্নান সেরে ভাত খেয়ে আর তার ঘরে থাকতে ইচ্ছে করল না। না, আর ঘরবন্দি হয়ে থাকতে ভালো লাগছে না। এবার একটু বাইরের দিকে বেরোতেই হবে। আরে আজ তো কিশোরীও বাড়িতে। দুপুরটা বরং ওর বাড়িতে গিয়ে গল্পগুজব করে কাটানো যাক। এই ভেবে বিভূতি বেরিয়ে পড়ে কিশোরীর বাড়ির উদ্দেশ্যে। কিশোরীর বাড়িতে পৌঁছে দেখে কিশোরীও তার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। বিভূতিকে দেখে কিশোরী বলে ওঠে, কি রে, আমি তো তোরই বাড়িতে যাওয়ার জন্য বেরোচ্ছিলাম। ভালোই হলো, চল একটু ঠাকুরমশাইয়ের বাড়িতে যেতে হবে। শুনে কিশোরী বলে, আরে আমি তো এই কথা ভেবেই বাড়ি থেকে বেরিয়েছি। তবে আজ কিন্তু গল্প শুনতে যাচ্ছি না, আজ যাচ্ছি একটা কাজ নিয়ে। কাজ নিয়ে? তোর আবার কি কাজ? চল, যেতে যেতে বলছি। যেতে যেতে কিশোরী তার সমস্যার কথা জানায় বিভূতিকে। শুনে বিভূতি অবাক। সে বলে, বাবা, বলিস কি, এত সব ঘটনা ঘটে গেছে? তুই ঠিকই ভেবেছিস, এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে একমাত্র তারানাথ। গল্পে গল্পে মর্টলেনের কাছে এসে হঠাৎ বিভূতি দাঁড়িয়ে পড়ে। সে বলে ওঠে, কি রে, ভুলে গেলি? তারানাথের জন্য তেলে ভাজা আর পাসিংসোর প্যাকেট নিতে হবে না? পাসিংসো আমি সকালবেলায় কিনে রেখেছি, তুই একটা কাজ কর, তেলে ভাজাটা কিনে নে। এরপর তারানাথের বাড়িতে গিয়ে কড়া নাড়তেই ভেতর থেকে তারানাথ বলে ওঠে, চারিমা, দেখ তো কে এসেছে। মনে হচ্ছে তোর কাকা বাবু দুজন এসেছে। এসো এসো, আমি তো তোমাদের অপেক্ষাতেই বসেছিলাম। কিশোরী আর বিভূতি ভেতরে প্রবেশ করে এবং নিজের জায়গায় বসে বিভূতি তারানাথকে জিজ্ঞেস করে, কি করে জানলেন যে আমরাই আসছি? মানে আপনার কাছে তো কত জানা অজানা মানুষই আসেন, তাই। শুনে তারানাথ একটু হেসে বলেন, ও এই কথা। ও আমি আগে থেকেই জেনে গেছি। আমি তারানাথ তান্ত্রিক গো। কিছু ঘটার আগে আমি আগেই টের পেয়ে যাই। আমার উপর এটাই তো মধুসুন্দরী দেবীর আশীর্বাদ, জানো না? কথা বলতে বলতে বিভূতি এক ঠোঁয়া তেলে ভাজা আর একটা পাসিংসোর প্যাকেট এগিয়ে দেয় তারানাথের দিকে। ঠাকুর মশাই, এ নিন আপনার দুটো
অতি প্রিয় জিনিস। জিনিস দুটো নিতে নিতে তারানাথ বলে ওঠে, হ্যাঁ, এটা ঠিক বলেছ। এই দুটো জিনিস সত্যি আমার খুব প্রিয়। আসলে তেলে ভাজা দেখলে আমার আর কিছুতেই লোভ সামনে থাকতে পারি না। আর পাঁচিংশোর কথা নাই বা বললাম। এরপর তারানাথ ঘরের দিকে তাকিয়ে হাঁক দেয়। চারিমা, আমাদের জন্য 3 কাপ চায়ের ব্যবস্থা করো। কিশোরী আশা থেকে এখনো পর্যন্ত একটাও কথা না বলে চিন্তান্বিত মুখে চুপ করে বসে আছে। বিষয়টা তারানাথের চোখ এড়ায়নি। কিশোরীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি আজ একদম চুপ করে বসে আছো যে, বড় মন খারাপ নাকি? হঠাৎ বিভূতি বলে ওঠে, বেশ, আপনি বলুন, কিশোরীর কি হয়েছে? আজ কিশোরী কেন চুপ করে আছে? তারানাথ হাসির ছলে জিজ্ঞেস করে, মনে হচ্ছে আমার পরীক্ষা নিচ্ছ। আরে না না, একেবারেই তা নয়। তখন তারানাথ ব্যাখ্যা করে জানায়, বেশ, শোনো তাহলে। এই বলে তারানাথ কয়েক মুহূর্ত চোখটা বুজে বলতে থাকে, কিশোরীর মনে দুশ্চিন্তা বাসা বেঁধেছে। অবশ্য দুশ্চিন্তা নিজেকে নিয়ে নয়। কাল রাতের দিকে ওর পিসি বা ওই রকম কোনো বাপের কুলের আত্মীয় থেকে এমন কোনো সংবাদ কিশোরী পেয়েছে যা ওকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। কে কিশোরী? এবার তুমিই বলো, আমি কি কিছু ভুল বলেছি? কিশোরী তারানাথের কথা শুনে লাফিয়ে উঠে বলে, কি বলছেন ঠাকুরমশাই, আপনি ভুল করবেন? তাও কি কখনো হয়? এখন তাহলে বলুন, সমস্যা থেকে মুক্তির উপায় কি? এদিকে চারই চা নিয়ে প্রবেশ করে। এই তো চা এসে গেছি। এবার গরম গরম তেলে ভাজা আর চা খেতে খেতে শুনবো কি ঘটেছে যার জন্য তুমি এত দুশ্চিন্তাগ্রস্ত। তারানাথ চায়ের কাপে বেশ বড় করে একটা চুমুক দিয়ে কিশোরীর উদ্দেশ্যে বলে, নাও, এবার বলো দেখি কি হয়েছে তোমার। কিশোরী বলতে শুরু করে, আমাদের বাড়ি উত্তর 24 পরগনার প্রত্যন্ত গ্রামে, নাম বুড়িডাঙ্গা। আমার ঠাকুরদার 3 ছেলে আর 2 মেয়ে। আমার বড় পিসি বিবাহ সূত্রে কলকাতা বাসিনী হয়। ঠাকুরদা বেঁচে থাকাকালীনই আমার বাবা চাকরি সূত্রে কলকাতায় চলে আসে। পরে আমার কাকাও বাবার কাছে চলে আসে। আরো পরে ছোট কাকাও চাকরি সূত্রে মুর্শিদাবাদ চলে যায়। অত বড় বাড়ি, অত জায়গা, জমি, পুকুর, কি হবে? কেউ না থাকলে তো 12 ঘুঁটে লুটে খাবে। তাই বাবার কাকারা আলোচনা করে পাশের গ্রাম থেকে ছোট পিসিকে নিয়ে এসে আমাদের বাড়িতে রাখে। ঠিক করে পৈতৃক বাড়ি, জায়গা, জমি সব পিসিই পাবে। বাবার কাকারা কেউ কিছু নেবে না। তা ঠিক হয়, পিসি, পিসে মশাই আর ওদের সঙ্গে ওদের পরিবারের 2-1 এসে থাকবে। আমরা সকলেই বেড়াতে যাই, পিসিরাও আসে আমাদের বাড়িতে। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ এই মাঝখানে খুলে এক সমস্যা তৈরি হয়েছে। কাল হঠাৎ পিসি আর পিসে মশাই ফোন করেছিল। ফোনে যা বললো তাতে তো আমি অবাক। তা তুমি যা জানতে পেরেছো খুলে বলো দেখি। বলছি। এই বছর দোলের সময় আমাদের দিক থেকে আমি, বাবা, মা আর ওদিক থেকে কাকারা সবাই গিয়েছিল পিসির বাড়ি। তখনই জানতে পারি আমাদের পাশের পাড়ায়, শেখ পাড়ায় নাকি
অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড ঘটে চলেছে। দাঁড়াও দাঁড়াও, আর তোমাদের গ্রামের নাম তো বললে বুড়িডাঙ্গা, তাহলে শিখ পাড়াটা আবার কোথা থেকে এলো? আমাদের গ্রামের নাম বুড়িডাঙ্গা। বুড়িডাঙ্গা বেশ বড় গ্রাম। গ্রামের মধ্যে কয়েকটা পাড়া আছে, মানে কয়েকটা পাড়া নিয়েই বুড়িডাঙ্গা গ্রামটা গড়ে উঠেছে। এর মধ্যে আমাদের পাড়ার নাম কায়েতপাড়া, আর আমাদের ঠিক পাশের পাড়াটার নামই হলো শেখপাড়া। বুঝলাম, বলো, তুমি যা বলছিলে বলো। আমরা সেবারে গিয়ে শুনলাম শেখপাড়ার মানুষ সন্ধ্যার পর নাকি বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছে। তাদের ভয়ের কারণ, সন্ধ্যার পর পথে ঘাটে নাকি ছায়ামূর্তি দেখা যাচ্ছে। তাজ্জব ব্যাপার, বলো কি? হ্যাঁ ঠাকুর মশাই, শুধু কি তাই, রাত বাড়লে গ্রামের মানুষ কান্নার আওয়াজ পর্যন্ত শুনতে পাচ্ছে। আমাদের বুড়িডাঙ্গা গ্রামে এখনো ইলেকট্রিক ঢোকেনি, তাই সন্ধ্যার পর কেরোসিনের আলোই মূল ভরসা। আমি তো ভেবেছিলাম গ্রামের পথঘাট শহরের মতো আলোকিত নয়, তাই বোধহয় গ্রামের মানুষ ভয় পাচ্ছে। কিন্তু আমার ভুল ভাঙলো যখন আমি শুনলাম গ্রামের কয়েকটা যুবককে নাকি প্রেতাত্মা ভর করেছিল। ডাক্তার, বদ্যি, কবিরাজ, এমনকি ওঝাও দেখানো হয়েছিল, কিন্তু তাদের বাঁচানো যায়নি। তা কতজন যুবক এভাবে মারা গিয়েছে সে বিষয়ে কিছু শুনেছ নাকি? দোলের সময় যখন গিয়েছিলাম তখন পিসিদের মুখে শুনেছিলাম 3-4 যুবক বোধহয় মারা গিয়েছিল। খুবই খারাপ ঘটনা, কিন্তু এখনো পর্যন্ত যা যা ঘটেছে বলে তুমি জানালে, সবই তো শেখ পাড়ায় ঘটেছে। আর তোমার পিসিরা তো থাকেন কায়েত পাড়ায়, তাহলে তোমার এত উদ্বিগ্ন হয়ে পড়ার কারণটা কি? আমার উদ্বিগ্ন হয়ে পড়ার কারণ, শুনলাম ঘটনা শুধু শেখপাড়া সীমাবদ্ধ নেই ঠাকুরমশাই, এখন নাকি কায়েতপাড়ার লোকও আক্রান্ত। কায়েতপাড়ার 2টি মেয়ে ইতিমধ্যে মৃত, আরো বেশ কয়েকটা মেয়ে আক্রান্ত, আর এর মধ্যে আমার পিসির মেয়েও আছে। এইবার বুঝলাম তোমার এত চিন্তিত হয়ে পড়ার কারণ কি। বলো, তোমার পিস্তুত বোনের কি হয়েছে? কাল পিসি ফোনে জানালো বোন এমন সব আচরণ করছে যা সম্পূর্ণ অস্বাভাবিক। পিসি জানালো ওরা কিছুই বুঝতে পারছে না, আমরা যদি এখান থেকে যাই তাহলে খুবই ভালো হয়। আর হ্যাঁ, পিসি আর পিসে মশাই বিশেষ অনুরোধ করে বলেছে আপনি যদি একবারটি যান। আমি? হ্যাঁ ঠাকুর মশাই, ওদের বিশ্বাস আপনি গেলে সব ঠিক হয়ে যাবে। ওনারা আমাকে যেতে বলেছেন? হ্যাঁ ঠাকুর মশাই, ওনারা বারবার করে বলে দিয়েছেন আমি যেন যেভাবেই হোক আপনাকে একটিবার নিয়ে যাই। আচ্ছা, হয়েছে হয়েছে, আমাকে আর অতবার করে বলতে হবে না। আমার গুরুর আদেশই ছিল কেউ বিপদে পড়লে যথাসাধ্য যেন তাকে সাহায্য করি। বেশ, তাহলে কবে রওনা হবেন বলুন? এক কাজ করা যাক, তুমি তো বলছো বিপদ ঘোরতর, তাহলে তোমার যদি কোনো অসুবিধা না থাকে তবে কালই রওনা দেওয়া যেতে পারে। মানে তাতে আমার কোনো অসুবিধা নেই। কাল রওনা হতে আমারও কোনো সমস্যা নেই। সত্যি বলতে ফোনে পিসি আর পিসে মশাই যেভাবে কাতর স্বরে কথা বলছিল, তাতে উপায় থাকলে আমি আজই বেরিয়ে পড়তাম। আহা, একটা রাতের তো ব্যাপার। ঠিক আছে, বলো কাল তাহলে কখন রওনা দেওয়া হবে? আপনি যদি বলেন তাহলে কাল বেলার দিকে আপনার বাড়িতে এসে একই সঙ্গে আপনার সাথে রওনা দিতে পারি। বেশ, তাহলে তাই করো। এরপর পরদিন সকালে যথা সময়ে কিশোরী, বিভূতি ও তারানাথ রওনা দেয় কিশোরীর পিসির বাড়ির উদ্দেশ্যে।
সেখানে পৌঁছাতে পৌঁছাতে বিকেল প্রায় গড়িয়ে যায়। পিসির বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে কিশোরী হাঁক দেয়, পিসি, ও পিসি, দরজা খোলো, দেখো কাকে নিয়ে এসেছি। বাড়ির ভিতর থেকে পিসে মশাই সাড়া দেয়, আসছি রে বাবা, আসছি, দাঁড়া দাঁড়া। দরজা খুলে পিসে মশাই অবাক বিস্ময়ে বলে ওঠেন, আরে ঠাকুর মশাই, আমি তো ভাবতেই পারিনি। ব্যাস, আর চিন্তা নেই, আসুন আসুন আসুন। অগো দেখো, কি সৌভাগ্য আমাদের, কে এসেছেন দেখো। পিসে মশাই কিশোরী, বিভূতি ও তারানাথকে ভেতরে নিয়ে যায়। তাদের যত্নের ধরন দেখে তারানাথ বলে ওঠেন, আপনারা নিচেই ব্যস্ত হচ্ছেন, আমার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। ব্যস্ত হব না? আপনি সেই কলকাতা থেকে আসছেন? ওরে হরিপদ, কোথায় গেলি? খাওয়া দাওয়ার ব্যবস্থা কর বাবা। বলছি ঠাকুর মশাই, আজ রাতটা খেয়ে দিয়ে বিশ্রাম করে নেন, কাল না হয় সকালে খুকুরে দেখবেন। বেশ বেশ। আচ্ছা, পিসি কোথায়? দেখতে পাচ্ছি না যে। ওই ও ঘরেই আছে, তোর বোনের কাছে। যাই তাহলে, একটু দেখা করে আসি। এটা গ্রামাঞ্চল, এখানে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ে এবং ভোর থাকতেই উঠে পড়ে। রাত 9টা বাজার আগেই সকলেই শুয়ে পড়ল, কিন্তু যে উদ্দেশ্যে তাড়াতাড়ি শোয়া, সেই ঘুমই হলো না। শোয়ার কিছুক্ষণ পর থেকেই পাশের ঘর থেকে চেঁচামেচির শব্দ শোনা যায়। কিশোরী প্রথম উঠে যায় পাশের ঘরে, কিন্তু মিনিট খানেকের মধ্যে ফিরে এসে বলে, ঠাকুরমশাই, একটু ও ঘরে যাবেন? বোন কেমন সব আচরণ করছে, মানে আপনি গেলে হয়তো আপনার কাজেরই সুবিধা হবে। হ্যাঁ, চলো চলো। বিভূতি, তুইও চল। কিশোরী, তারানাথ ও বিভূতি পাশের ঘরে যায়। ঘরের চৌকাঠের সামনে দাঁড়িয়ে যা দেখতে পায় তাতে কারো মুখে আর কোনো কথা সরে না। তারা দেখে খুকির চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। চিত হয়ে শুয়ে খুকি যেন শূন্যে কার সাথে কথা বলছে, কখনো হাসছে আবার কখনো কেঁদে উঠছে। সবচেয়ে অদ্ভুত যেটা, সেটা হলো খুকির শরীরটা যেন বিছানা থেকে 1 ফুট ওপরে হাওয়ায় ভাসছে। এই দৃশ্য সহ্য করতে না পেরে পিসি জ্ঞান হারালো, আর পিসে মশাই আপ্রাণ চেষ্টা করছে খুকিকে শোয়ানোর, কিন্তু শক্তিতে যেন কিছুতেই পেরে উঠছে না। এই দৃশ্য দেখে তারানাথ আর কাল বিলম্ব না করে পড়ি কি মরি করে ঘরের ভেতরে ঢুকে শটাং খুঁটির কাছে চলে যায়। তারানাথ ঘরের ভিতরে ঢুকলেও কিশোরী আর বিভূতি কিন্তু দরজা চৌকাঠের সামনেই দাঁড়িয়ে থাকে। তারানাথ পিসে মশাইয়ের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠেন, আপনি একটু সরুন দেখি। তারানাথের কণ্ঠস্বর শোনা মাত্রই পিসে মশাই সরে দাঁড়ায়। তারানাথ খাটের পাশে দাঁড়িয়ে খুকির শরীরকে স্পর্শ না করে তারানাথ মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে খুকির শরীরের উপর দিয়ে খুকির শরীর বরাবর হাত চালনা করতে লাগলেন। হঠাৎ হাত দুটো মুঠো করে অস্ফুট স্বরে কি সব বলে 3 বার ফুঁ দিলেন। তারপর ভাসমান খুকির কপাল স্পর্শ করলেন। অদ্ভুত ব্যাপার, খুকি ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়ে এবং শান্ত হয়ে যায়। এমনকি তার বাবার কাছে জলও খেতে চায়। বাবা জল দিলে খুকি খেয়ে আস্তে আস্তে আবার শুয়ে পড়ে। এরপর তারানাথ পিসে মশাইকে চোখে ইশারায় বাইরে আসতে বলে। ততক্ষণে কিশোরীর পিসিরও জ্ঞান ফিরে এসেছে। পিসি উঠে বসেছেন। পিসে মশাইয়ের সঙ্গে সঙ্গে পিসিও ধীরে ধীরে ঘরের বাইরে গেলেন। ঘরের বাইরে গিয়ে পিসি ও পিসে মশাইকে উদ্দেশ্য করে তারানাথ বললেন, আর কোনো চিন্তা নেই, ও এখন ঘুমোবে, আপনারাও যে যা শুয়ে পড়ুন। তারানাথের কথা শুনে
পিসি ও পিসেমশাই আশ্বস্ত হয়। পিসেমশাই বলে ওঠেন, ঠাকুরমশাই, বলছি আমার খুঁটি আবার আগের মতো সেরে উঠবে তো? আবার আগের মতো? অত চিন্তার কিচ্ছু নেই, সব ঠিক হয়ে যাবে। আপনি আমায় ভরসা ঠাকুরমশাই, দয়া করুন। এরপর যে যার মতো শুয়ে পড়ে। তারানাথের পাশে শুয়ে কিশোরী আর বিভূতি অঘরে ঘুমোতে থাকে, কিন্তু তারানাথের কিছুতেই ঘুম আসে না। তারানাথের স্বভাবই এই যে কোনো সমস্যা তার মাথায় ঢুকলে তার জ্বর না ছাড়া পর্যন্ত সে স্থির হতে পারে না। তারানাথ বিছানায় শুয়ে ছটফট করছিল আর ভাবছিল, ভূত পেটের কবলে মানুষকে পড়তে দেখেছি, তাদের অস্বাভাবিক আচরণ করতেও দেখেছি, কিন্তু বিছানায় শুয়ে এরকম শূন্য ভেসে থাকতে, না, এরকমটা কোনোদিন দেখিনি। খুকি যে পেটের কবলে পড়েছে সেটা নিশ্চিত, কিন্তু আরে, এই তো মনে হচ্ছে কোনো মেয়ে মানুষের কান্নার শব্দ। আর তাহলে তো বেরিয়ে দেখতে হচ্ছে। যেমন ভাবনা তেমন কাজ। তারানাথ খুব ধীরে ধীরে অতি সাবধানে দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। ঘুটঘুটে অন্ধকারে প্রথমে কিছু দেখতে না পেলেও অন্ধকারে চোখ সয়ে যাওয়ার পর তারানাথ দেখতে পায় বিশাল উঠোনের একপাশে এক মেয়ে মানুষ মাথায় হাত দিয়ে কেঁদে চলেছে। তার সামনে মরার মতো পড়ে আছে এক যুবক, তার সারা শরীর সাদা কাপড়ে ঢাকা। অবাক বিস্ময়ে তারানাথ দুহাতে চোখ মুছে আবার দেখার চেষ্টা করতেই সব ফাঁকা, আর কিছুই দেখতে পেল না। বিহল তারানাথ ধীর পায়ে শোয়ার ঘরের দিকে এগিয়ে যায় আর অস্ফুটে বলতে থাকে, আমি কি দেখলাম? এর অর্থটাই বা কি? না, একবার মধু সুন্দরী দেবীর শরণাপন্ন হওয়া যাক, এবং তা আজই, এখন। এরপর তারানাথ ঘরে ঢুকে কিশোরী বা বিভূতিকে না জাগিয়ে নিজের ব্যাগ থেকে শুদ্ধ বস্ত্র নিয়ে তা পরিধান করে ধীরে ধীরে বেরিয়ে আসে। আজ সন্ধ্যায় কিশোরীর সঙ্গে আসবার সময় তারানাথ দেখেছিল বাড়ির সদর দরজার বাইরে এক প্রকাণ্ড বটগাছ। সেই বটগাছের তলায় গিয়ে মধুসুন্দরী দেবীর আরাধনায় বসার মনস্থ করল। সেই মতো সাবধানে সদর দরজা খুলে তারানাথ বাড়ির বাইরে বেরিয়ে আসে, কিন্তু তারানাথ অনুভব করে যেন তার আশেপাশে কেউ আছে। তারানাথ থমকে দাঁড়িয়ে যায়। ঠিক সেই সময় অদূরে একটা কুকুর কেঁদে ওঠে, আর তার সঙ্গে কেঁদে ওঠে আরো কয়েকটি কুকুর। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, সেই অন্ধকার ভেদ করে যেন কিছুই দেখা যায় না। তারানাথ তারই মধ্যে সঙ্গে থাকা টর্চ জেলে বটগাছের তলায় যায় এবং সঙ্গে করে আনা কম্বলের আসনটিও পেতে নেয়। তারানাথ কোনো নতুন জায়গায় গেলে যে কয়েকটি জিনিস তার সঙ্গে নেয়, তার মধ্যে একটি কম্বলের আসন, একটি নতুন গামছা ও একটি টর্চ আবশ্যিক। নিজের মতো সব ব্যবস্থা করে নিয়ে আসনে বসতে যাবে কি, এমন সময় মাথার ওপর দিয়ে বটগাছ দিয়ে উড়ে যায় একটি পেঁচা। তারানাথ লক্ষ্য করে কোথাও এতটুকু হাওয়া না থাকলেও বটগাছের শাখা পোশাকা দুলছে, আর দূরে চোখ দিতে দেখতে পায় একটা আলোর বৃত্তাকারে ঘুরছে। তারানাথ ভাবে, এটা তেমন কিছু নয়, গ্রামের মানুষ
একেই বলে আলিয়া। কিন্তু অদূরে কি সব যেন শব্দ হচ্ছে। তারানাথ কান পেতে শোনার চেষ্টা করে। আরে খুকি বিছানায় শুয়ে যেমন মুখ দিয়ে আওয়াজ করছিল, এ তো ঠিক তেমনই আওয়াজ। তাকে আমি আমার কাজে মন দিই। এরপর তারানাথ বটগাছের তলায় পাতা আসনে বসে চোখ বুজে মনোনিবেশ করে। পরদিন সকালে সব থেকে আগে ঘুম ভাঙে কিশোরীর। কিশোরী চোখ মেলে দেখে বিছানায় বসে আছে তারানাথ। কিশোরী জিজ্ঞেস করে, এ কি ঠাকুর মশাই, এত সকালে আপনি বসে? আপনার কি রাতে ঘুম হয়নি? তারানাথ কিশোরীর কথায় উত্তর না দিয়ে বলে, তোমার পিসি মশাইয়ের থেকে একটা কথা জানার আছে, একটু দেখো। অবশ্যই এখনই না ডাকলেও চলবে। তারানাথ ও কিশোরীর কথাবার্তার মাঝেই পিসেমশাই চলে আসে। এই তো ঠাকুর মশাই উঠে পড়েছেন দেখছি, ঘুম হয়েছিল তো। কিশোরীর পিসেমশাইকে কথা শেষ করতে না দিয়েই তারানাথ বলে ওঠে, আপনার কথাই বলছিলাম। আমার কথা? হ্যাঁ, আপনার থেকে ও একটা কথা জানার আছে। তা বলুন, কি জানতে চান? আচ্ছা, আপনাদের গ্রামের আশেপাশে কোথাও গোরস্থান আছে? একটু ভেবে পিসেমশাই জানান, আরে আমাদের পাড়ার পাশের পাড়াটাই তো শেখ পাড়া, ওখানেই তো গোরস্থান আছে। আচ্ছা, তোমাদের গ্রামের কেউ মারা গেলে দাহ করা হয় কোথায়? ও, শ্মশানের কথা জানতে চাইছেন? ওই আমাদের পাড়া থেকে বেরিয়ে শেখ পাড়ার পাশ বরাবর যে রাস্তাটা চলে গেছে দক্ষিণ দিকে, ওই রাস্তার পূর্ব দিকে শেখ পাড়ার গোরস্থান, আর পশ্চিম দিকে একটু এগিয়ে গেলেই আমাদের শ্মশান। কিন্তু আপনি হঠাৎ গোরস্থান, শ্মশান এইসব জানতে চাইছেন যে বড়? ও এমনি আর কি, মানে নতুন জায়গা তাই। এরপর তারানাথ স্নান সেরে কিছু জলখাবার খেয়ে কিশোরী আর বিভূতিকে প্রস্তাব দেয়, চলো হে, একটু গ্রামটা ঘুরে দেখে আসা যাক। কিশোরী এক কথায় রাজি হয়ে যায়। আমি এ কথাই ভাবছিলাম, গ্রামের শেষ প্রান্তে শ্মশানের এক কোণে রয়েছে শ্মশানকালী মন্দির। শুনেছি দিনের বেলাতেও নাকি মন্দিরে ঢুকতে গা ছমছম করে। চলুন বলুন, আপনাকে মন্দির দর্শন করিয়ে আনি। এ তো ভয়ঙ্কর স্থান, আর এখন বেলা হয়ে গেছে, পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুরও হয়ে যাবে। কি রে বিভূতি, ভয় পেলি নাকি ভাই? আমাদের সাথে ঠাকুর মশাই আছে, তাও তো ভয় করছে। ঠাকুর মশাইয়ের কথা বলাই বিভূতি যেতে রাজি হয়। এরপর তিনজনে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে তারা যখন মন্দিরের সামনে গিয়ে পৌঁছায়, তখন সূর্য প্রায় মাথার উপর। তারানাথ মন্দির, শ্মশান এইসব বিষয়ে নানা কথা জিজ্ঞাসা করতে থাকে। সেই সময় ভেসে আসে মসজিদের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিভূতি বলে ওঠে, মসজিদে আজান দিচ্ছে, তার মানে দুপুর 12টা বেজে গেছে। তারানাথ জানতে চাই, আজান শুনে মনে হচ্ছে আশেপাশেই মসজিদ। ওই তো পাশেই মসজিদ। তারানাথ হঠাৎই মসজিদে যেতে চায়, যা শুনে কিশোরী আকাশ থেকে পড়ে। মসজিদে যাবেন? মসজিদে আবার আপনার কি কাজ? তারানাথ হেসে জানায়, আমার অনেক দিনের ইচ্ছে ছিল
একজন মৌলভী সাহেবের সঙ্গে পরিচিত হওয়া। হাতের কাছেই যখন মসজিদ। এরপর তিনজনেই মসজিদের সামনে চলে আসে। তারানাথ, কিশোরী ও বিভূতিকে বাইরে রেখে মসজিদের ভেতরে প্রবেশ করে। বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে কিশোরী বলে ওঠে, ঠাকুর মশাইয়ের মুখে এত গল্প শুনেছি, কিন্তু মসজিদের কোনো কথা শুনেছি বলে তো মনে করতে পারছি না। আজ হঠাৎ মসজিদে যেতে চাইলো যে? হয়তো কৌতূহল আছে, সেটা জিজ্ঞেস করলেই জানা যাবে। এই কথোপকথনের মধ্যেই তারানাথ মসজিদ থেকে বেরিয়ে আসে এবং দুজনকেই উদ্দেশ্য করে বলে, তোমরা হয়তো ভাবছো আমি মসজিদে কেন গেলাম। আমি এখনই সেটা তোমাদের ভেঙে বলছি না, তবে এটা জেনে রাখো, তোমরা যে কারণে এখানে আমাকে এনেছো তার একটা হদিশ আমি করতে পেরেছি। বাকিটা পরে বলবো। এরপর তিনজন বাড়ি ফিরে স্নানাহার সেরে তারানাথ পিসে মশাইকে কাছে ডেকে জানান, আপনাকে একটু কষ্ট দেব। এই ফর্দটা ধরুন, এতে কিছু সামান্য জিনিস লেখা আছে। আজ সন্ধ্যার মধ্যে আমাকে এনে দিন। আহামরি কিছুই লিখিনি, সবই দশকর্মের দোকানে পেয়ে যাবেন, আর দামও সামান্য। আর হ্যাঁ, আজ এই রাত 10টা নাগাদ আমি একটু বেরোবো, কিন্তু কোথায় যাচ্ছি বা কি করতে যাচ্ছি সে বিষয়ে কিছু জিজ্ঞেস করবেন না। আমি পরে সব জানিয়ে দেব। কিশোরী আমার সঙ্গে যাবে, অবশ্যই ও যদি ভয় না করে। কিশোরী সঙ্গে সঙ্গে সম্মতি জানিয়ে দেয়। এরপর রাত ঠিক 10টা নাগাদ তারানাথ ও কিশোরী বার হয়ে যায়। যাওয়ার আগেই বিভূতিকে একটা দায়িত্ব দিয়ে যায়। বিভূতি, তোমাকে সঙ্গে নিয়ে যাচ্ছি না, তার কারণ তোমার কাজ বাড়িতে। আমি ফিরে না আসা পর্যন্ত তুমি খুকির সব আচার আচরণ লক্ষ্য করবে, যাতে আমি ফিরে আসার পর কিছু জানতে চাইলে বলতে পারো। বিভূতিকে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়ে তারানাথ ও কিশোরী রওনা দেয়। অন্ধকার ভেঙে যতই এগিয়ে যেতে থাকে, ততই কিশোরীর ওপর একটা অজানা ভয় কাজ করতে থাকে। কিশোরীকে নীরব থাকতে দেখে তারানাথ মৃদু হেসে জিজ্ঞেস করে, কি হে কিশোরী, ভয় টয় পাচ্ছ না তো? ভয় যে লাগছে না তা নয়, কিন্তু তার চেয়েও বেশি হচ্ছে কৌতূহল। শুনে তারানাথ জানায়, একটু অপেক্ষা করো, সব পরিষ্কার হয়ে যাবে। এরপর অন্ধকারের বুক চিরে দুজনেই হাঁটতে শুরু করে শ্মশানের উদ্দেশ্যে। কিছু দূর হেঁটে শ্মশানের কাছাকাছি যেতেই দেখা হয়ে যায় সেই মৌলভী সাহেবের সঙ্গে। কিশোরী দেখতে পায়নি, তাকে প্রথম দেখতে পায় তারানাথ। তারানাথ অন্ধকারের মধ্যে কি করে যে দেখতে পেল তা ভেবে অবাক হয় কিশোরী। তবে তারানাথ ও মৌলভী সাহেবের যেটুকু কথাবার্তা তার কানে গেল, তা থেকে সে বুঝতে পারে এই সাক্ষাৎকারের বিষয়টি আগে থেকেই স্থির করা ছিল। তারানাথ মৌলভীকে দেখে এগিয়ে গিয়ে বলে, আপনার সব আয়োজন প্রস্তুত তো? হ্যাঁ, প্রস্তুত। আপনি? হ্যাঁ, আমিও প্রস্তুত। এই নিন, আপনি যা যা চেয়েছিলেন আমি তার সবই এই ব্যাগটার মধ্যে এনেছি। দিন। মৌলভী সাহেব তারানাথের কাছ থেকে ব্যাগটা নিয়ে বিদায় নেয়। যাওয়ার সময় জানিয়ে যায়, তাহলে দুপুরে যেমন কথা হলো তেমনই কাজ হবে। আর হ্যাঁ,
কাল সকালে দেখা হচ্ছে। হ্যাঁ, কাল সকালে আমাদের দেখা হচ্ছে। এ কথা বলে তারানাথ শ্মশানের দিকে পা বাড়াতেই কিশোরী তারানাথের কাছে জানতে চায়, বলছি মৌলভী সাহেবকে আপনি আগে থেকে চিনতেন নাকি? কি করে চিনব? আজ দুপুরেই তো প্রথম পরিচয়। তোমার এমন মনে হওয়ার কারণ কি? না, যেমন ভাবে কথা বলছিলেন তাতে। ও তাই বলো। কথা বলতে বলতে তারানাথ ও কিশোরী শ্মশানে প্রবেশ করে। একটা বিস্তৃত মাঠের পাশেই শ্মশান। ইতস্তত বেশ কয়েকটি চিতা ছড়িয়ে ছিটিয়ে কাটা রয়েছে। অদূরেই বয়ে চলেছে স্রোতস্বিনী যমুনা নদী। তার পাশেই রয়েছে সব যাত্রীদের বসার জন্য একটা চালা ছাউনি। তারানাথ ও কিশোরী যখন প্রবেশ করছিল তখনই একদল সব যাত্রী বেরিয়ে যাচ্ছিল। সেদিকে ভ্রুক্ষেপ না করে তারানাথ হনহন করে এগিয়ে যায় চিতার দিকে। তারপর একটা জায়গা নির্বাচন করে সেখানে একে একে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেয়। তারানাথ কি করতে চলেছে কিশোরী তখনও জানতো না। আয়োজন সম্পূর্ণ হলে তারানাথ কিশোরীর কাছে সময় জানতে চায়। সময় কত হলো বলো দেখি। কিশোরী মোমবাতির আলোয় ঘড়ি দেখে জানায়, রাত প্রায় 12টা বাজতে চলেছে, মানে 11টা বেজে 50 মিনিট। তারানাথ হাত দুটো কাঁধে ফেলা গামছায় মুছতে মুছতে চালা মতো ছাউনির দিকে আস্তে আস্তে বলে, যাক, আয়োজন শেষ। এবার ঘড়ির কাঁটা 12টার গজ ছুঁলেই কাজ শুরু করে দেব। তারানাথের আয়োজন দেখে এতক্ষণে কিশোরী বুঝতে পারে তারানাথ কি করতে চলেছে। কিন্তু সেদিকে নয়, কিশোরীর মন ছিল অন্যদিকে। সে অনেকক্ষণ থেকে লক্ষ্য করছিল একটু দূর থেকে যেন ভেসে আসছে একটা অস্বাভাবিক আত্মস্বর। সে বিষয়ে তারানাথের দৃষ্টি আকর্ষণ করতেই তারানাথ জানায়, হ্যাঁ, আমিও শুনেছি বটে। কিশোরী কৌতূহলী হয়ে বলে, আচ্ছা, শব্দটা ঠিক কোথা থেকে আসছে বলুন তো, আপনার কি মনে হয়? ওই রাস্তার পাশে যে কবরস্থান আছে ওখান থেকেই। কিশোরী অবাক হয়ে বলে, কবরস্থান থেকেই যে শব্দটা আসছে আপনি নিশ্চিত হলেন কি করে? আচ্ছা, এসো আমার সঙ্গে, নিজেই পরখ করে নাও একবার। বলতে বলতে তারানাথ শ্মশান থেকে বার হওয়ার পথ ধরে হাঁটতে শুরু করে। কিশোরীও তারানাথের পিছু নেয়। এরপর দুজনে হেঁটে শ্মশান থেকে বেরিয়ে রাস্তায় পা রাখে। রাস্তার অদূরে বিস্তৃত স্থান বাঁশের বেড়া দিয়ে ঘেরা, ওটাই কবরস্থান। কবরস্থানের মধ্যে বড় বড় গাছ, অল্প জঙ্গলও আছে। রাস্তায় দাঁড়িয়ে কিশোরী ও তারানাথ স্পষ্ট অনুভব করে কবরস্থানের বাঁশের বেড়ার পাশে একটা আশাউড়া গাছের ডাল প্রবলভাবে নড়ছে। যেন মনে হচ্ছে কেউ ডালটা ধরে প্রবলভাবে ঝাঁকুনি দিচ্ছে। কখনো আবার মনে হচ্ছে পুরো গাছটাই যেন কেউ ঝাঁকাচ্ছে। আর রাস্তায় এক পাল কুকুর সেই গাছটার দিকে তাকিয়ে প্রবলভাবে ডেকে চলেছে। এত কুকুর একসঙ্গে বিশ্রী আর উৎকটভাবে চেঁচাতে আগে কখনো শুনিনি। হঠাৎ মনে হলো কেউ যেন আশাউড়া গাছের তলা থেকে ছুটে কবরস্থানের দিকে চলে গেল। আশ্চর্য, কবরস্থানের বেড়াটা যেন সে তোয়াক্কাই করলো না। কিশোরী ভীত কণ্ঠে অস্ফুটে তারানাথকে জিজ্ঞেস করে, কিছু দেখতে পেলেন ঠাকুরমশাই? উত্তরে তারানাথ বলে, দেখলাম, তবে
তুমি ভয় পেও না, আমি আছি। এরপর তারানাথ কিশোরীকে প্রস্তাব দেয়, চলো তো একটু মসজিদে গিয়ে দেখে আসি। মসজিদ? এখন কেন? চলো, দরকার আছে, তুমি ভয় পেও না, আমি আছি। বলে তারানাথ ও কিশোরী মসজিদের উদ্দেশ্যে রওনা হয়। মসজিদ অদূরেই। তারানাথ ও কিশোরী মসজিদের কাছে পৌঁছেই দেখতে পায় মৌলভী সাহেব কর্মরত। তারানাথ দেখতে পায় মৌলভী সাহেব মসজিদের বাইরে উঠানে বসে একটা লোহার শলাকা দিয়ে 3টে দাগ টেনে একটা ত্রিভুজ অঙ্কন করলেন। তারপর তার মাঝে স্থাপন করলেন একটা মাটির সরা। সরার মধ্যে রাখলেন হাত দিয়ে পাকানো কাপড়ের একটা বড় সলতে। তারপর সুরা পাঠ করতে করতে তাতে অগ্নি সংযোগ করলেন। সেই আগুনে কিছু চিরকুট ফেলে ফুঁ দিতেই ঘটল অবাক ঘটনা। তারানাথ স্পষ্ট দেখতে পেল সরাটা সরে যেতে থাকে। চারিদিকের পরিবেশ হঠাৎ ভারী হয়ে উঠতে থাকে। মসজিদের বাইরের বড় বড় গাছগুলো প্রবলভাবে আন্দোলিত হতে থাকে। তারানাথের কানে আসে চারদিক থেকে ভয়ঙ্কর সব শব্দ। মৌলভী সাহেব এসবে কর্ণপাত না করে নিজের মতো নিজে সূরা পাঠ করতে থাকে। তারানাথ কিশোরীকে উদ্দেশ্য করে বলে, চলো হে, আর দেরি নয়। বলে শ্মশানের উদ্দেশ্যে রওনা হয়। শ্মশানে পৌঁছে তারানাথ তার নির্দিষ্ট স্থানে গিয়ে বসে তারপর সমিত সাজিয়ে তাতে অগ্নি সংযোগ করে। প্রজ্বলিত অগ্নিতে বেলপাতায় লাল টকটকে সিঁদুর মাখিয়ে তুণ্ডল দিয়ে পানের মতো খিলি করে মন্ত্র উচ্চারণ করতে করতে আহুতি দেন। এরপর বাড়ি থেকে বাটিতে করে আনা পাঁঠার রক্ত এবং শ্মশানের চিতা থেকে তুলে নেওয়া মাটি দিয়ে একটা পুতুলের আকৃতি দান করে। এরপর সেই পুতুলটি হোমকুণ্ডের পাশে স্থাপন করে মন্ত্র উচ্চারণ করতে করতে সামনে রাখা একটি পাত্র থেকে তিল মিশ্রিত জল নিয়ে ছিটিয়ে দিতে থাকে। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। কয়েকবার এইভাবে জল ছিটানোর পর কিশোরী অনুভব করে চারদিকটা কেমন যেন ভারী হয়ে উঠছে। সেই সঙ্গে হঠাৎ কেমন যেন শীত শীত করে তার। কিশোরী শুনতে পায় আশপাশে যেন একটা মেয়ে কাঁদছে। কান্নাটা বড় অদ্ভুত। যেই তারানাথ পুতুলের গায়ে জল ছেটায় তখনই যেন মেয়েটা বিশ্রী স্বরে কোকিয়ে ওঠে। আর তারানাথ সেই অদৃশ্য নারীকে লক্ষ্য করে বলতে থাকে, বল, বল যাবি, বল। মেয়েটা জবাব দিয়ে বলে সে চলে যাবে, একেবারে গ্রাম ছেড়ে চিরদিনের জন্য চলে যাবে। তারানাথ আবার জল ছিটিয়ে জানতে চাই, বল, বল, দুটো গ্রামের মানুষকে এভাবে কেন দাঁড়িয়ে মেরেছিস? শিগগির বল। সেই অদৃশ্য নারীকণ্ঠ তাকে জবাব দেয় সে সব জানাবে, কিন্তু তারানাথ যেন তাকে আর কষ্ট না দেয়। এরপর মেয়েটা একে একে যা বলে তা শুনে কিশোরী একেবারে তাজ্জব হয়ে যায়। কিশোরী বুঝতে পারে মৌলভী সাহেবের কাছে কেন গিয়েছিল তারানাথ। কাজ শেষ করে আসন ছেড়ে উঠতে উঠতে তারানাথ জিজ্ঞেস করে, দেখো তো সময় কত হলো? কিশোরী ঘড়ি দেখে জানায় 2টো বেজে গেছে ঠাকুরমশাই। এরপর তারানাথ ও কিশোরী বাড়ি ফেরার পথ ধরে। বাড়িতে পৌঁছে দেখে বাড়ির সকলে সারা রাত জেগে।
তাদের চেহারা যেন বিধ্বস্ত, চোখ মুখ দেখে বোঝা যায় তাদের ওপর দিয়ে যেন বড় ঝড় গেছে। তারানাথকে দেখে কিশোরীর পিসেমশাই হাউ হাউ করে যেন কেঁদে ওঠে। আহা, শান্ত হন, শান্ত হন। বিপদ কেটে গেছে, আর কোনো ভয় নেই। শোনো, খুকি ঘুমোচ্ছে, আর রাত শেষ হতেও আর বেশি দেরি নেই। আমিও বেজায় ক্লান্ত, বাকি রাতটুকু বিশ্রাম করি, কাল সকালে কথা হবে। তবে আমি আবার বলছি, বিপদ কিন্তু কেটে গেছে, ভয় পেও না। তারানাথের কথায় সকলেই আশ্বস্ত হয় এবং যে যার মতো গিয়ে শুয়ে পড়ে। পরদিন তারানাথের ঘুম ভাঙে কিশোরীর পিসেমশাইয়ের ডাকে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, মৌলভী সাহেব এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চান। শুনে তারানাথ তড়িঘড়ি উঠে পড়ে এবং মৌলভীকে বসতে বলে স্নান সেরে আসেন। কিছুক্ষণের মধ্যে স্নান সেরে তারানাথ মৌলভী সাহেবের মুখোমুখি বসেন এবং মৌলভী সাহেবকে বারবার ধন্যবাদ জানাতে থাকেন। এই সময় একে একে তাদের পাশে এসে দাঁড়ায় বিভূতি, কিশোরী ও কিশোরীর পিসেমশাই। তাদের সকলের চোখে মুখে এক অজানা কৌতূহল। তাদের পিছু পিছু সকলের জন্য চা নিয়ে প্রবেশ করে কিশোরীর পিসি। চায়ে চুমুক দিতে দিতে মৌলভী সাহেব জানতে চান, আপনি ধন্যবাদ দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আমি আসল ব্যাপারটা এখনো বুঝতেই পারিনি। কিশোরী বলে ওঠে, কিন্তু কাল যে আপনি অত রাতে। কিশোরীর কথা শেষ করতে না দিয়েই মৌলভী সাহেব বলে ওঠেন, সে তো জনাবের কথা মতোই, মানে আমাকে যেমনটা করতে বলেছেন আমি তেমনটাই করেছি, কিন্তু আসল ঘটনার বিন্দু বিসর্গ কিছু জানি না। হ্যাঁ, শুধু এটুকু জেনেছি, কয়েক মাস ধরে আমাদের এলাকায় যে দুর্বিপাক ঘটে চলেছে তা থেকে মুক্তি পাবে শেখপাড়া আর কায়েত পাড়ার মানুষ। কৌতূহল আর চেপে রাখতে না পেরে কিশোরীর পিসেমশাই বলে ওঠেন, ঠাকুরমশাই, বলছি বলছি কি থেকে কি হলো আমরা তো কিছুই বুঝতে পারলাম না। আপনি একটুখানি আমার যদি ভেঙে বলেন দয়া করে। তারানাথ চায়ের কাপের শেষ চুমুকটি দিয়ে বলে, শোনো তাহলে, সেদিন রাতে খুকিকে শান্ত করার পরে ঘরে এসে শুয়ে পড়ি, কিন্তু ঘুম কিছুতেই আসছিল না। এপাশ ওপাশ করতে করতে কানে আসে এক মেয়ে মানুষের কান্নার স্বর। ব্যাপারটা বুঝতে আমি দরজা খুলে বাইরে বেবার দেখি একটা মেয়ে মানুষ মাথায় হাত দিয়ে অঝরে কেঁদে চলেছে, আর তার সামনে মরার মতো পড়ে আছে একটা যুবক। তার শরীরে জড়ানো আছে সাদা কাপড়। তা দেখে মনে হয় যুবকটি মুসলিম সম্প্রদায়ের। এদিকে কিশোরীর মুখে আমি আগেই শুনেছিলাম গোলমাল যা হচ্ছে তা মূলত দুটো পাড়াতেই সীমাবদ্ধ, শেখ পাড়া আর কায়েত পাড়া। এর মধ্যে শেখ পাড়ায় আক্রান্ত হচ্ছে শুধু ছেলেরা, মেয়েরা নয়। আবার কায়েত পাড়ায় আক্রান্ত হচ্ছিল শুধু মেয়েরা, ছেলেরা নয়। এই থেকেই আমি দুয়ে দুয়ে চার করে ফেলি, কিন্তু মুক্তির উপায় কি তা জানতেই মধু সুন্দরী দেবীর আরাধনায় বসি। জানতে পারি কয়েক বছর আগে শেখ পাড়ার এক যুবক আর কায়েত পাড়ার এক যুবতীর মধ্যে গড়ে উঠেছিল প্রণয়ের সম্পর্ক।
জানাজানি হতেই সমাজ কিছুতেই তা মেনে নেয়নি। দুজনের বাড়ি থেকেই প্রবলভাবে চেষ্টা করা হয় তাদের আলাদা করে দেওয়ার, কিন্তু তারা নাছোড়। শেষে তাদের উপর নেমে আছে সীমাহীন অত্যাচার। শেষ পর্যন্ত তারা দুজনে রাস্তার পাশে গোরস্থানের কাছে শেওড়া গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এতদিন এই দুই গ্রামে যা চলছিল তা ছিল এই দুই অতৃপ্ত আত্মার নিষ্ঠুর প্রতিশোধ নেওয়ার পালা। সব শুনে সকলেই তাজ্জব, কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে কিশোরী জানতে চায়, তাহলে সেদিনে যে আপনি মৌলভী সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তাহলে কি এই কারণে? হ্যাঁ, ঠিকই ধরেছ। সাধনায় জেনেছিলাম মুসলিম যুবকটিকে শান্ত করতে প্রয়োজন মুসলিম তন্ত্রের প্রয়োগ, যা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব নয়। এর জন্য একজন প্রকৃত জ্ঞানী মৌলভী সাহেবের প্রয়োজন। আমি সেদিন দুপুরে মৌলভী সাহেবকে শুধু এইটুকুই বলেছিলাম, এক অতৃপ্ত মুসলিম যুবকের বিদেহী আত্মাকে শান্ত করতে হবে। কি আপনার সে কথা মনে আছে তো? জি, আপনি এই কথাই বলেছিলেন। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার সাহায্য না পেলে আমি একাই এই কাজ করতে পারতাম না, আর দুটো গ্রামের মানুষও এই সমস্যা থেকে বার হতে পারত না। এরপর কিশোরীর পিসেমশাই ও বাড়ির অন্যান্য সদস্যদের অনুরোধে সেই দিনটা কিশোরীর পিসির বাড়িতে কাটিয়ে পরদিন সকালে কিশোরী, বিভূতি ও তারানাথ রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে। শুনলেন আজকের গল্প। কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। মনে রাখবেন, আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন গল্পের অনুপ্রেরণা জাগায়। আজ তাহলে এই পর্যন্তই। আবার শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো ভালো লাগার গল্প নিয়ে।